আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা, আর আমি সঙ্গে রয়েছি SRH নিশান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের 2025 সালের WBSSC SLSTর যে সিলেবাস সেই বিষয়ে। রাষ্ট্রবিজ্ঞানের অনার্স পিজির কোড 27-এর যদি আমরা সিলেবাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব এখানে তিনটে গ্রুপ আমরা এখানে দেখতে পাবো। তার মধ্যে প্রথমে গ্রুপ এর কথা এখানে আমরা দেখতে পাবো, তারপর আমরা দেখতে পাবো গ্রুপ বি এবং তারপরে রয়েছে গ্রুপ সি। অর্থাৎ এই তিনটে বিভাগে বিভাজিত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক SSC সিলেবাস। এবার আমরা দেখব যে এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোড 27-এর সিলেবাসের বিষয়বস্তু কিভাবে আমাদের পড়তে হবে এবং কোথায় কোথায় আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়েই আলোচনার পরিসরটা রাখতে হবে। আমরা যদি গ্রুপ এর দিকে তাকাই তাহলে গ্রুপ এর দিকে তাকালে আমরা দেখব প্রথমে বলা রয়েছে ইন্ট্রোডাকশনের পার্ট 1-এ যেটা রয়েছে সেখানে বলা রয়েছে ডেফিনিশন, নেচার, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ আমাদের যে সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ডেফিনিশন সম্পর্কে আমাদের জানতে হবে, কোন তাত্ত্বিক কীভাবে ডেফিনিশন করেছে, ডিফাইন করেছে, সেই বিষয়গুলো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের নেচার অর্থাৎ প্রকৃতি কী এবং রাষ্ট্রবিজ্ঞানের স্কোপ কী, কোন বিষয়ভিত্তিক আলোচনা রাষ্ট্রবিজ্ঞান করে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এখানে একটু খেয়াল রাখতে হবে। কারণ মাথায় রাখতে হবে আমাদের এক্সাম যে 60 মার্কসের হবে সেটি হচ্ছে MCQ। অর্থাৎ MCQ মানেই হচ্ছে আমাদের জন্য একটি প্রবলেম তৈরি করে যে লাইন টু লাইন যদি আমরা না পড়ি তাহলে কিন্তু কোন তাত্ত্বিক কী ধরনের ডেফিনিশনের বক্তব্য রেখেছে বা নেচার সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞানের নেচার সম্পর্কে কোন ধরনের তাত্ত্বিক কী বক্তব্য রেখেছেন সেগুলো কিন্তু আমাদের স্কিপ আউট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনের ডেফিনিশন, নেচার অ্যান্ড স্কোপ পলিটিক্যাল সায়েন্স আমাদেরকে MCQ আকারে পড়তে টেক্সচুয়াল কনসেপ্টের জন্য লাইন টু লাইন কিন্তু যে কোনো টেক্সট বই থেকে আমাদের পড়া উচিত। দ্বিতীয় যে কনটেক্সট রয়েছে ইন্ট্রোডাকশনে সেটা হচ্ছে রিলেশন উইথ হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি অ্যান্ড সোশিওলজি। অর্থাৎ আমরা যখন আর্ট সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্সকে দেখি বা কোথাও কোথাও পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স হিসেবেও ডিসক্রাইব করা হচ্ছে, এই যে পলিটিক্যাল সায়েন্সকে কোথাও আর্ট বা সায়েন্স হিসেবে ডিসক্রাইব করা হচ্ছে সেই ডিসক্রিপশনে সাথে আমাদের যে পাশাপাশি সাবজেক্টগুলো রয়েছে যেমন হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, এই সাবজেক্টগুলোর বক্তব্যর সাথে রাষ্ট্রবিজ্ঞানের কোথায় মিল রয়েছে আর কোথায় মিল নেই, কোন তাত্ত্বিক কীভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করেছে সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ স্পেসিফিক আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়েছি তখন অনেক সময় আমরা বলেছি যে এমন কিছু উক্তি আমরা দেখেছি যে উক্তিগুলো রাষ্ট্রবিজ্ঞান হিস্ট্রিকে ডিফাইন করে বা আলাদা করে, সোশিওলজিকে আলাদা করে, ফিলোসফিকে আলাদা করে, ইকোনমিক্সকে আলাদা করে। সেই উক্তিগুলোর কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন জন সিলির একটা বিখ্যাত উক্তি ছিল যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে বর্তমানের ইতিহাস আর ইতিহাস হচ্ছে অতীতের রাষ্ট্রবিজ্ঞান। এই যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে MCQ ওই আকারে পড়ার জন্য। 3 নম্বরে বলা রয়েছে মিনিং অফ পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা যখনই আমাদের এই সাবজেক্টটি পড়ি তখন আমরা পলিটিক্যাল সায়েন্স তো বলি এবং পলিটিক্যাল সায়েন্স বলার সাথে সাথে আমরা পলিটিক্সের বক্তব্য রাখি, আমরা স্টেটের বক্তব্য রাখি, কিন্তু কোথাও গিয়ে আমরা এই দুটো শব্দকে এক হিসেবে দেখি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে সংকীর্ণ এবং বৃহত্তর যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির দিকে তাকালে পলিটিক্স এবং পলিটিক্যালের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কোথায় পার্থক্য রয়েছে, কিভাবে পার্থক্য রয়েছে, কারা পলিটিক্স এবং পলিটিক্যাল শব্দ দুটোকে এক হিসেবে দেখছে এবং কোন কোন তাত্ত্বিক পলিটিক্স এবং পলিটিক্যাল শব্দ দুটোকে আলাদা আলাদা দেখছে, সেই বিষয়গুলোও কিন্তু আমাদের আলোচনায় থাকতে হবে। কারণ আমাদের যে 60 মার্কের MCQ রয়েছে প্রতিটি কোশ্চেনের জন্য আমরা 1 নম্বর করে পাবো। একটি প্রশ্ন ভুল হয়ে গেলে আমরা কিন্তু 1 নম্বর পিছিয়ে যাব, কারণ কম্পিটিশন ভীষণ টাফ হতে চলেছে। তাই এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এগুলি তখন সম্ভব যখন আমরা কোনো টেক্সট বই পড়ব। টেক্সট বই একমাত্র আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো থেকে আমাদের কনসেপ্টকে ক্লিয়ার করতে পারে। 2 নম্বরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অ্যাপ্রোচের দিকে পাবো।
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের সবচেয়ে বেশি যেটা প্রবলেম ক্রিয়েট করে বা ছাত্রদের মধ্যে যে অনীহা তৈরি হয় সেটি হচ্ছে এই অ্যাপ্রোচ, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগত যে পেপারটি আমরা পড়ি বা যেখানে দৃষ্টিভঙ্গির বিষয়টি ব্যাখ্যা হয় সেটি আমরা অনেক সময় সাদামাটাভাবে পড়ে নিই, এক্সাম পাস করার জন্য পড়ে নিই, কিন্তু মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারটি কিন্তু এই এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই এক্সাম পাস করলেই আপনি হতে পারেন কোনো একটি স্কুলের একজন শিক্ষক। তাই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের বেসিক ট্রেন্ড, যেখানে হিস্টোরিক্যাল, ফিলোসফিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাপ্রোচের যে জায়গাগুলো রয়েছে, কোথায় আলাদা, কোন তাত্ত্বিকরা কোন অ্যাপ্রোচের সাথে যুক্ত, সে সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট কিন্তু থাকাটা আবশ্যক বলে আমি মনে করি। ঠিক একই রকমভাবে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যেখানে বেসিক ট্রেন্ড, কনসেপ্ট অফ পাওয়ার, প্রসেস অ্যান্ড কোয়ান্টিফিকেশন, অর্থাৎ কোথায় ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের সাথে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের পার্থক্য কোথায়, তাত্ত্বিক ভেদে কীভাবে এটা আলাদা হচ্ছে, সেই বিষয়গুলোও কিন্তু আমাদের নজরে রাখতে হবে। একই রকমভাবে পোস্ট বিহেভিয়ারাল ক্রিটিক অফ বিহেভিয়ারিজম, সে বিষয়টিও আমরা যখন আমাদের ফার্স্ট পেপার হিসেবে যখন আমরা পলিটিক্যাল থিওরির পেপার পড়ি, তখন কিন্তু আমরা ইউজিতেও আমরা দেখতে পাই, এবং একই রকমভাবে আমরা পিজিতেও কোথাও দেখতে পাই, বা আমরা 11-12 যদি আমরা টেক্সট বই দেখি সেখানেও কিন্তু একটি আলোচনা কিন্তু সেখানে থাকে। 4 নম্বরে অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কসিস্ট অ্যাপ্রোচ, বেসিক টেন্স, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি, বেস সুপারস্ট্রাকচার, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, প্রতিটি বিষয় ইউজি সেকশনে খুব ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, এবং আমাদেরকেও পড়ে থাকতে হবে, মাথায় রাখতে হবে। মার্কসিস্ট অ্যাপ্রোচ পড়ার সময় কার্ল মার্কসের নিজস্ব লেখা বই, কার্ল মার্কসের সাথে আমরা জুড়ে দেবো এঙ্গেলসের সাথে তার যৌথভাবে কোন বইগুলি রয়েছে, তাদের আলাদাভাবে কোন বইগুলি রয়েছে, সেইগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মার্কসিস্ট অ্যাপ্রোচের মূল বক্তব্য কী, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের সাথে অন্য কোনো তাত্ত্বিকের কী সম্পর্ক রয়েছে, মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রির বক্তব্য কী, বেসিক স্ট্রাকচার, বেস সুপারস্ট্রাকচারের বক্তব্য, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, প্রতিটি বিষয়ের মূল যে বিষয়বস্তু সেগুলোও কিন্তু আমাদেরকে ওয়ান লাইনারের আকারেও কিন্তু জেনে থাকতে হবে, কারণ আমরা এমসিকিউ আনসার করব। 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্টেটের ক্ষেত্রে আমরা ডেফিনেশন পাবো, ক্যারেক্টারিস্টিক পাবো, স্টেট অ্যান্ড আদার অ্যাসোসিয়েশনের বক্তব্য কিন্তু আমরা এখানে পাবো। এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, রাষ্ট্রবিজ্ঞান যখন আমরা পড়ি তখন এই যে রাষ্ট্র শব্দটিকে আমরা ব্যবহার করি, তার কিন্তু সংজ্ঞা রয়েছে, তার এলিমেন্টগুলোকে আমরা দেখতে পাবো, তার বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, এবং স্টেটের সাথে, রাষ্ট্রের সাথে আদার্স যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, যেমন আমরা সোসাইটির কথা বলি, ফ্যামিলির কথা বলি, বা অন্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর কী সম্পর্ক রয়েছে, সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। 4 নম্বরে বলা রয়েছে অরিজিন অফ দ্য স্টেট, অর্থাৎ 3 নম্বরের সাথেই 4 নম্বর জুড়ে যাচ্ছে। অরিজিন অফ দ্য স্টেট যখন আমরা দেখব, তখন একই রকমভাবে ওই 2 নম্বর যে জায়গায় আমরা অ্যাপ্রোচ দেখলাম, সেই অ্যাপ্রোচের জায়গা থেকে এখানে আমরা থিওরিটিক্যাল পার্সপেক্টিভটাকে কিন্তু দেখব। আর এই থিওরিটিক্যাল পার্সপেক্টিভের ক্ষেত্রে এখানে কিন্তু খুব ক্লিয়ারলি সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি, অর্থাৎ হবস, লক এবং রুশোর যে কনসেপ্ট রয়েছে, স্টেট অফ নেচার, সোশ্যাল কন্ট্যাক্ট, সোভার্জিনিটি, ইন্ডিভিজুয়াল লিবার্টি, ভ্যালু অফ দ্য থিওরি, এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে এমসিকিউ পাবো বলে আমরা মনে করছি, এবং এখানে আমরা স্টার মার্ক দিয়ে রাখছি। অর্থাৎ এই জায়গাটি, হবস, লক, রুশো জায়গাটি আলটিমেটলি আমাদেরকে কিন্তু খুব ক্লিয়ারলি কিন্তু আমাদেরকে এখানে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, এখান থেকে আমরা এমসিকিউ পাবোই। 2 নম্বর জায়গায় যেখানে বলা রয়েছে ইভ্যালুয়েশন থিওরি, ভ্যালু অফ দ্য থিওরি, এবং 3 নম্বরে মার্কসিস্ট থিওরি, ফ্রম দ্য প্রিমিটিভ কমিউনিজম টু এমার্জেন্স অফ দ্য ক্লাসেস অ্যান্ড ফরমেশন অফ দ্য স্টেট, অর্থাৎ মার্কসিস্ট থিওরিতেও কীভাবে প্রিমিটিভ সোসাইটি থেকে তার যে পর্যায়গুলি রয়েছে, অর্থাৎ আমরা এখানে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলের যে বক্তব্য আমরা দেখব, সেই বক্তব্য বা ওই মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রির বক্তব্য যখন আমরা পাবো, সেখানে প্রিমিটিভ সোসাইটি থেকে আমরা ফিউডাল সোসাইটি থেকে স্লেভ সোসাইটি, বা পরপর আমরা যে সোসাইটিগুলো পাবো, সেই সোসাইটিগুলোর আলোচনা কিন্তু এখানে আমাদেরকে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে নেচার অফ দ্য স্টেট, আইডিয়ালিস্টিক থিওরিতে হেগেল এবং গ্রিনের যে বক্তব্য নেচার অফ দ্য স্টেটের ক্ষেত্রে, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। আর 2 নম্বর মার্কসিস্ট থিওরি, এঙ্গেলস, ভিআই লেনিনের বক্তব্য, এবং গান্ধিয়ান থিওরির কনসেপ্ট অফ দ্য ট্রাস্টশিপ অ্যান্ড সর্বদয়া, এই বক্তব্যও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং আমরা এটা ক্লিয়ার কাট আলোচনা আমাদেরকে
যে টেক্সট বুক রয়েছে সেখান থেকে আমরা খুব ক্লিয়ারলি আমাদেরকে আলোচনার মধ্যে থাকতে হবে। 6 নম্বরে বলা রয়েছে পলিটিক্যাল সিস্টেম, সেখানে ডেভিড ইস্টনের সিস্টেম থিওরি এবং স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি, অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের যে বক্তব্য রয়েছে আমরা যেগুলো ইউজির বইতে পাই, সেই ইউজির বইয়ের আলোচনা, ইউজির যে কোনো বই টেক্সট বই যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলকে এবং সিস্টেম থিওরিতে ডেভিড ইস্টনকে আমরা ইজিলি পাবো। 7 নম্বরে বলা রয়েছে ফাংশন অফ দ্য স্টেট। ফাংশন অফ দ্য স্টেটের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরিতে হার্বার্ট স্পেন্সার এবং জন স্টুয়ার্ট মিলের বক্তব্য এখানে কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গাটি দেখার জন্য আমরা টেক্সট বই হিসেবে কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরির যদি কোনো বই পাই বা ওয়েস্টার্ন পল থটের যদি কোনো বই থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালিস্ট থিওরির ক্ষেত্রে হার্বার্ট স্পেন্সার এবং জন স্টুয়ার্ট মিলের বক্তব্য খুব ক্লিয়ারলি পাবো। সোশ্যালিস্টিক থিওরিতে গিল্ড সোশ্যালিজম, সিন্ডিসিজম, সায়েন্টিফিক সোশ্যালিজম এবং থিওরি অফ ওয়েলফেয়ার স্টেট, এই যে কনসেপ্টটি রয়েছে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার যে বইগুলি রয়েছে সেই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার বইগুলির দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করতে হবে। অর্থাৎ আমরা যে বইগুলি নর্মালি পড়ি সেই বইগুলিতে এই বক্তব্য সরাসরি আমরা নাও পেতে পারি, কারণ সিলেবাস যখন চেঞ্জ হয়ে গেছিলো সেই সিলেবাস ভিত্তিক চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলোকে আমাদের ফোর্থ সেমিস্টার বা ফোর্থ পেপার যখন আমরা পড়েছি বা পরবর্তী সময়ের বিভিন্ন সিলেবাস চেঞ্জের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু উঠে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য এই সোশ্যালিস্টিক থিওরিতে গিল্ড সোশ্যালিজম, সিন্ডিক্যালিজম বা সায়েন্টিফিক সোশ্যালিজমকে যদি পড়তে হয় তাহলে আমাদের পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার যে বইগুলি রয়েছে, ওয়েস্টার্ন পল থটের যে বইগুলি রয়েছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে এবং সেখান থেকে আমাদেরকে এই অংশটুকু পড়তে হবে। 8 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সোভার্জিনিটি, সার্বভৌম। সার্বভৌমর মধ্যে ডেফিনেশন ক্যারেক্টার রয়েছে ডিজুরি অ্যান্ড ডিফ্যাক্টো, ভীষণ ইম্পর্টেন্ট। ডিজুরি অ্যান্ড ডিফ্যাক্টো বলতে কি বোঝানো হচ্ছে, এখানে নর্মালি আমরা জানি ডিজুরি বলতে প্রেসিডেন্টকে বোঝানো হচ্ছে, ডিফ্যাক্টো বলতে প্রাইম মিনিস্টারকে বোঝানো হচ্ছে। এই জায়গাগুলির জন্য কিন্তু আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পর্যায়ের যে রাষ্ট্রতত্ত্ব বলে যে বই আমরা পাই, সেই যে কোনো রাষ্ট্রতত্ত্বের বই কিন্তু আমরা এই সোভার্জিনিটির যদি অংশটা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা সহজে পাবো। মনিস্টিক থিওরি অফ সোভার্জিনিটি, প্লুরালিস্টিক থিওরি অফ সোভার্জিনিটি, পপুলার সোভার্জিনিটি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিমিটেশন অফ সোভার্জিনিটির এই বক্তব্যগুলো কিন্তু সবগুলোই আমরা রাষ্ট্রতত্ত্বের যে বইগুলো রয়েছে বাংলা বই আমরা পাবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সেখান থেকে দেখতে হবে। 9 নম্বর যেটা রয়েছে ন্যাশনালিটি, ন্যাশনালিজম অ্যান্ড নেশন, এটাও কিন্তু এই সময় ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যে ট্রানজিশন পিরিয়ডে রয়েছি সেই ট্রানজিশন পিরিয়ডের ক্ষেত্রে ন্যাশনালিটি, ন্যাশনালিজম অ্যান্ড নেশন এই থেকেও কিন্তু আমরা এমসিকিউ প্রশ্ন পেতে পারি। হ্যাঁ, আমরা সোভার্জিনিটি থেকেও এমসিকিউ প্রশ্ন পাবো, এটাও আমরা আশা রাখছি। পলিটিক্যাল সিস্টেমের জায়গা থেকেও কিন্তু আমরা এমসিকিউ পাবো, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ন্যাশনালিটি, ন্যাশনালিজম অ্যান্ড নেশনের ক্ষেত্রে ডেফিনেশন অফ দ্য টার্ম, এই তিনটে টার্মসের মধ্যে কী পার্থক্য রয়েছে সেই বিষয়ে আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। কোন তাত্ত্বিক কীভাবে ডিফাইন করেছে, কোন বক্তব্যটা ক্লিয়ার কাট, সেটাও কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। কনসেপ্ট অফ দ্য রাইটস অফ সেলফ ডিটারমিনেশন অফ দ্য নেশন, ইন্টারন্যাশনালিজম অ্যান্ড গ্লোবালাইজেশনের বক্তব্য কোথায় কীভাবে আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন রাখছে সেই বিষয়ে আমাদেরকে ক্লিয়ার বক্তব্য, ক্লিয়ার কনসেপ্ট এখানে থাকতে হবে এবং তাত্ত্বিকদের নাম খুব সহজে মাথায় থাকতে হবে, তাহলে এমসিকিউ প্রশ্ন খুব সহজে কিন্তু আমরা করতে পারবো। নেক্সট যেটা রয়েছে সিটিজেনশিপ ডেফিনিশন, অ্যাকুইজিশন অফ লস অফ সিটিজেনশিপ আর ডিফারেন্স বিটুইন ন্যাচারাল অ্যান্ড ন্যাচারালাইজড সিটিজেন, এই বিষয়টিও কিন্তু আমাদেরকে রাখতে হবে। এই জায়গাটি কিন্তু আলটিমেটলি আমরা সিটিজেনশিপের ক্ষেত্রে নতুন যে বইগুলি রয়েছে সেই বইগুলিতে আমরা পাবো, বা পুরনো যে বইগুলি রয়েছে সেই বইগুলোতেও আমরা কিন্তু সিটিজেনশিপের কনসেপ্ট পেয়ে যাব। 11 নম্বর রাইটস অ্যান্ড ডিউটিস, সেক্ষেত্রে ডেফিনেশন, টাইপ অফ রাইটস, সিভিল, ইকোনমিক, পলিটিক্যাল, যে কোনো বাংলা বইয়ে, রাষ্ট্রতত্ত্বের যে কোনো বাংলা বইয়ে অধিকারের যে চ্যাপ্টার রয়েছে সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলি পাবো। একই রকমভাবে লিবার্টি, ডেমোক্রেসি, টোটালিটারিয়ানিজম, পাবলিক ওপিনিয়ন, পলিটিক্যাল পার্টি, প্রেশার গ্রুপ, রিপ্রেজেন্টেশন, আইডিওলজি এবং ল, সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা আলটিমেটলি যে কোনো টেক্সট বইয়ের ক্রোনোলজিক্যাল অর্ডারেই আমরা কিন্তু পরপর বিষয়গুলি পাবো এবং এখানে ক্লিয়ারলি বলা রয়েছে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে এবং কোন বিষয়গুলোর উপর আমাদের জোর দিতে হবে। খুব সুন্দরভাবে আমরা লিবার্টির দিকে যদি যাই তাহলে সেখানে দেখব ডেফিনেশন অফ কনসেপ্ট রয়েছে, রিলেশন বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, সেফগার্ড অফ লিবার্টি ইন মডার্ন স্টেট, অর্থাৎ আমাদেরকে মেনশন করে দিয়েছে যে লিবার্টির মধ্যে আমাদের কি পড়তে হবে। লিবার্টি যখন আমরা পড়বো তখন লিবার্টির অনেক থিওরি রয়েছে, সেই থিওরিগুলোর দিকে আমরা দৃষ্টি না দিয়ে
যেখানে সিলেবাসে যা মেনশন রয়েছে সেগুলোর দিকে আমাদেরকে কিন্তু দৃষ্টি নিক্ষেপ করতে হবে সবার আগে, তারপরে যদি সম্ভব হয় তাহলে আমরা এক্সট্রা কিন্তু পড়তে পারি। এটা হচ্ছে আমাদের গ্রুপ এতে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির আলোচনা। এবার আমরা গ্রুপ বিতে যদি দেখি, তাহলে গ্রুপ বিতে আমরা দেখব যে গ্রুপ বির মূল বিষয় হচ্ছে কনস্টিটিউশন। সেখানে কনস্টিটিউশনের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ডিফারেন্স বিটুইন কনস্টিটিউশন অফ কনভেনশন অ্যান্ড কাস্টমসের মধ্যে পার্থক্য, কনভেনশন অ্যান্ড লয়ের মধ্যে পার্থক্য, কনস্টিটিউশন এবং লয়ের মধ্যেও কিন্তু এখানে পার্থক্য খুব ইজিলি মেনশন করে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু তাত্ত্বিক ভেদে, তাত্ত্বিক ওয়াইজ আমাদেরকে আলাদা আলাদা কনসেপ্ট ক্লিয়ার থাকা ভীষণ আবশ্যক। 2 নম্বরে রয়েছে ফর্মস অফ গভর্নমেন্ট, কীভাবে সরকার তৈরি হচ্ছে, ফিচার্স অফ ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট, ফিচার্স অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট, ডিফারেন্স বিটুইন ফেডারেশন অ্যান্ড কনফেডারেশনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি পড়তে হবে। তারপর রয়েছে প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সরাসরি আমরা এবার আমাদের ভারতবর্ষের সংবিধানের দিকে ঢুকে যাচ্ছি। সেখানে ডেফিনেশন অ্যান্ড সিগনিফিকেন্সের কথা বলা রয়েছে, ইন্ডিয়ান ফেডারেশনের কথা বলা রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের বক্তব্য খুব ক্লিয়ারলি এখানে বলা রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, স্টেট এক্সিকিউটিভ, ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটিস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানসের কনসেপ্ট, প্ল্যানিং প্রসেস ইন ইন্ডিয়া, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েতি রাজ ইন ওয়েস্ট বেঙ্গল, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমরা 15 নম্বর পর্যন্ত কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আলোচনাকে সরাসরি রাখতে পারি যে কোনো বাংলা বই, সেটা অনাদি কুমার মহাপাত্র থেকে শুরু করে একদম নতুন যে সমস্ত বইগুলি রয়েছে সেই বইগুলির যে কোনো বাংলা বই। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা যখন পড়েছি ভারতের সংবিধান, যে কোনো বাংলা বই কিন্তু আমরা এই গ্রুপ বি এর জন্য কিন্তু দেখতে পারি, এবং সেখান থেকে আমরা যদি পড়ি তাহলে খুব সহজেই আমরা আমাদের এই জায়গাটাকে কভার আপ করতে পারবো। এবং আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে প্রত্যেকেই সংবিধানের পড়তে আমরা পছন্দ করি, এবং সেক্ষেত্রে এই জায়গাটি হয়তো সমস্যার সৃষ্টি করবে না। কিন্তু 16, 17 এবং 18 সরাসরি কিন্তু আমরা সিলেবাসে পড়ি না, বা আমাদের সিলেবাসে সরাসরি এখানে এটি থাকে না। হয়তো কোথাও পিজি কোর্সে আমরা এটা পড়েছি, কিংবা যদি আমরা জেনারেলে পলিটিক্যাল সায়েন্স পড়ে থাকি সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েত রাজ ইন ওয়েস্ট বেঙ্গল এবং মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমরা স্পেশাল পেপার অর্থাৎ লোকাল গভর্নমেন্ট যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা এই বিষয়টি পড়ি, অন্যথায় সরাসরি আমরা কিন্তু এই অংশটুকু পড়ি না। তো এই জায়গাটুকু পড়ার জন্য কিন্তু আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই। ভারতবর্ষের সংবিধানের যে বইগুলি রয়েছে সেই বইগুলি শেষের দিকের অধ্যায়ের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানেই কিন্তু খুব সহজভাবেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েতি রাজ ইন ওয়েস্ট বেঙ্গল এবং মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গলের বক্তব্য খুব ক্লিয়ারলি সেখানে মেনশন করা রয়েছে। আমরা সেটা পড়লেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এমসিকিউ আকারে পড়ার জন্য রেডি হয়ে যাবে। গ্রুপ সিতে যে বিষয়টি আলোচনা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল, ডেফিনেশন অফ ইন্টারন্যাশনাল ল, নেচার অফ ইন্টারন্যাশনাল ল আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, origin of the United Nations, aim and object of the UN, composition of the function of General Assembly, Security Council, Secretariat, the role of the importance of the Secretariat General, Economics and the Social Council, International Court of Justice আর স্পেশালাইজড এজেন্সিজ। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিও কিন্তু আমরা এইচএসের বই থেকে সহজে পেয়ে যাব। যদি আমরা এইচএসের কোনো বই পাই তাহলে এইচএসের বইয়েও কিন্তু এই গ্রুপ সি এর আলোচনা খুব সহজভাবে রয়েছে এবং সেখান থেকেও আমরা এটা দেখতে পারি। এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের WBSSCর SLST 2025 সালের সিলেবাস। এই সিলেবাসটুকু আমাদের কভার করতে হবে আমাদের এক্সামে পাশ করার জন্য। অর্থাৎ যেভাবে আমরা আলোচনা করলাম এই আলোচনাটাকে মাথায় রেখেই বিভিন্ন গ্রুপ ওয়াইজ আমাদেরকে কয়েকটি বই আমরা দেখব এবং সেই বই অনুযায়ী আমরা আমাদের প্রিপারেশন শুরু করব। আমরা পরবর্তী ভিডিওতে এই গ্রুপ ওয়াইজ কোন বইগুলি আমরা পড়ব এবং কোন বইগুলি সরাসরি কোন চ্যাপ্টারগুলোকে রিলেট করে সেটা নিয়ে আমাদের পরের ভিডিও আসবে এবং পরের ভিডিওতে খুব ক্লিয়ারলি তা মেনশন করা থাকবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।